ঘন্টা হয়ে গেছে প্রশান্ত বর্মন আবার পালিয়ে গেছে। কোথায় সে গেছে কেউ জানে না। যে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগে প্রশান্ত বর্মনের নাম জড়িয়েছিল সেই স্বর্ণ ব্যবসায়ী স্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে কাঁদছেন। যে যুবক নিজের নাগরিক দায়িত্ব পালন করে অভিযুক্ত পলাতক এই প্রশান্ত বর্মনকে দেখতে পেয়ে চিনতে পেরে যখন প্রশান্ত বর্মন ড্রাঙ্ক ড্রাইভিং করে মানুষকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিডিও করে পুলিশকে ডেকে এনে, নিস্তেজ পুলিশকে ডেকে এনে রীতিমতো প্রশান্ত বর্মনকে ধরিয়ে দিল পুলিশের হাতে, সেই যুবক এখন হাত জোর করে প্রাণ ভয়ে সরকারের কাছে নিরাপত্তা ভিক্ষা করছেন। সরকার আপাতত চুপ, সরকার আপাতত কোনো কথা বলছে না। পুলিশ এখন চুপ, পুলিশও কোনো কথা বলছে না। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া সংবাদ মাধ্যম এবং বিরোধী থাকাকালীন যারা তাবেদারি করতেন তারা এখন বলছে না রে, চার্জশিট বলে একটা জিনিস হয়, বোঝেন না কি কিছু? চার্জশিট জানেন? চার্জশিটেই তো নাম নেই, পুলিশ কি করবে, কি করে আটকে রাখবে? চার্জশিটে তো নামটাই নেই। সত্যিই কি চার্জশিটে নাম ছিল না প্রশান্ত বর্মনের? সত্যিই কি এই মুহূর্তে এমন অবস্থা যে একটা ড্রাঙ্ক ড্রাইভিং কেসে পুলিশ প্রশান্ত বর্মনকে আটকে রাখতে পারলো না? সত্যিই কি সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার মতো কোনো জায়গাও ছিল না? সত্যিই কি এই নতুন সরকারের আমলে নতুন পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত এতটাও সড়গড় হতে পারেনি যে 48 ঘন্টার মধ্যে কেসটা নতুন করে সাজিয়ে প্রশান্ত বর্মনকে আটকে ফেলার একটা জায়গা তারা তৈরি করতে পারত? নাকি পুলিশের এখনো পর্যন্ত ঘুমই ভাঙেনি যে এই প্রশান্ত বর্মনকে অন্তত যদি তারা চোখে চোখে রাখতো, একটা পরিস্থিতি, অ্যাপ্রোপ্রিয়েট পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে আবার ধরে এনে জেলের ভেতরে যাতে তারা পুরতে পারতো এবং দেখিয়ে দিতে পারতো যে সত্যিই পশ্চিমবঙ্গে এইবার আইনের শাসন স্থাপিত হয়েছে, সত্যিই পশ্চিমবঙ্গে এইবার ভরসা ইন এবং ভয় আউট হয়েছে। নমস্কার, আমি পৌলমী এবং আজ আমরা কথা বলবো এই নিয়ে যে একটা নটোরিয়াস ক্রিমিনাল কিভাবে তৃণমূল কংগ্রেসের আমলে এই পশ্চিমবঙ্গের বুকে রীতিমতো ফুলে ফেপে উঠেছিল এবং বিজেপির আমলে এসেও দেখতে পাওয়া যাচ্ছে সে প্রশাসনকে নাচিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে প্রশাসনের সামনে দিয়ে বেরিয়ে চলে গেল। প্রশান্ত বর্মনকে নিয়ে এইটা হচ্ছে আমাদের 4 নম্বর পর্ব। জানি না এরপরে আর কোনো পর্ব করতে পারবো কিনা, কারণ যেভাবে ধামাচাপা দেওয়ার পালা শুরু হয়েছে, কোন দিন হয়তো শুনবো যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে প্রথম থেকে অভিযোগ উঠেছে যে শূন্য পেয়ে সে ভিডিও হয়েছে, সাদা খাতা জমা দিয়ে সে ভিডিও হয়েছে, যে প্রশান্ত বর্মন ভিডিও হওয়ার পর নিজেকে দাবাং ভিডিও বলে বেড়াতো, যে প্রশান্ত বর্মন রীতিমতো মানুষের ওপরে চোটপাট করা ভিডিও হিসেবে রীতিমতো মানুষকে মারধর করা পর্যন্ত করেছে, হাসপাতালের ভেতর ঢুকে ডাক্তারকে নিগ্রহ করেছে, ন্যূনতম পরিষেবা চাইতে গেলে সাধারণ মানুষকে হুমকি দেখিয়েছে, ভয় দেখিয়েছে এবং তারপর ফাইনালি একটা সময় সরকারি নীলবাতি লাগানো গাড়িতে করে গিয়ে শুধুমাত্র সন্দেহের বশে একটা লোককে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মেরে ফেলেছে বলে অভিযোগ যার বিরুদ্ধে রয়েছে, সেই প্রশান্ত বর্মন বিরাট কোনো জনকল্যাণ করা মানুষ, বিরাট বড় কোনো একজন সমাজসেবী। যেমন এখন বলা হচ্ছে যে প্রশান্ত বর্মনের নাম তো চার্জশিটেই নেই, পুলিশ তাহলে কি করবে বলো তো? আচ্ছা, চার্জশিটে কি সত্যিই নাম নেই? কারণ সংবাদ মাধ্যম স্পষ্ট লিখছে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে চার্জশিট পেশ করেছে বিধাননগর পুলিশ। এই চার্জশিটে পলাতক হিসেবে দেখানো হয়েছে প্রশান্ত বর্মনকে। বিধাননগর পুলিশের তরফে চার্জশিটে পলাতক হিসেবে দেখানো হয়েছে রাজগঞ্জের সদ্য প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে। অন্যদিকে জানা গিয়েছে বিধাননগর পুলিশের চার্জশিটে অভিযুক্ত হিসেবে 5 জনের নাম দেওয়া হয়েছে। দত্তাবাদে খুন হয়েছিলেন স্বপন কামিল্লা নামে এক স্বর্ণ ব্যবসায়ী। সেই ঘটনায় নাম জড়িয়েছিল রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মনের। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল বিধাননগর পুলিশের তরফে। তাকে আত্মসমর্পণ করতেও বলা হয়েছিল আদালতের তরফে। এখন চার্জশিটে দেখানো হয়েছে যে তিনি পলাতক হিসেবে চার্জশিটে নাম রয়েছে প্রশান্ত বর্মনের। এবং এই কথা সংবাদ মাধ্যম আজকাল লিখছে এমন ব্যাপারটা নয়। 4 ফেব্রুয়ারি 2026-এ সংবাদ মাধ্যম এই কথা লিখছে, আজ থেকে 3 মাস আগে। এবং তারই সঙ্গে আপনি প্রশ্ন করুন যে নিম্ন আদালতে যখন প্রশান্ত বর্মনকে প্রথমে এই বিষয়টায়, এই মামলাটায় জামিন দিয়ে দেওয়া হলো এবং তারপর যখন বিষয়টা হাইকোর্টে গেল, সেখানে তাহলে হাইকোর্টের তরফ থেকে কেন এটায় ধাক্কা দেওয়া হলো এবং বলা হলো যে জামিন টামিন কিচ্ছু হবে না, 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করতে হবে? প্রশান্ত বর্মন তখন ফেরার, পালিয়ে থাকতে থাকতে প্রশান্ত বর্মন সোজা চলে গেল সুপ্রিম কোর্টে তার অ্যাপিল নিয়ে এবং সুপ্রিম কোর্ট তার অ্যাপিল রিজেক্ট করে দিয়ে বলে দিল কোনো জামিন টামিনের ব্যাপার নেই, তাকে আত্মসমর্পণ করতে হবে, না হলে পুলিশ তাকে ধরবে। তো প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করার যদি কোনো ব্যাপারই না থাকে তাহলে সে পালিয়ে বেড়াচ্ছিল কেন? চার্জশিটে পলাতক বলে তাকে লেখা হয়েছিল কেন? এবং তারই সঙ্গে যে প্রশ্নটা প্রথমেই করলাম যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশ কি এতটা সড়গড় হতে পারেনি যে 48 ঘন্টার মধ্যে
মধ্যে এই কেসটাকে নতুন করে সাজিয়ে প্রশান্ত বর্মনকে আটকানো যাবে, প্রশান্ত বর্মনকে অ্যারেস্ট করে জেলের ভেতরে নিয়ে আসা যাবে, সেগুলোর কোনো কিছুই বেলাই নেই। দেখুন, সুপ্রিম কোর্ট আর কি বা জানে, তাই না? সে কি আর জানে যে কাল পর্যন্ত যারা এই রাজ্যে পুলিশকে গালাগাল দিত, আজ তারাই পুলিশকে কাছে ডেকে নিয়ে মালা পরিয়ে বলছে পুলিশ কি করবে, পুলিশ তো আমার ভালো ছেলে, চার্জশিটেই তো নামটা নেই। আর পুলিশও এখন মনে হয় বেশ মজা পেয়ে গেছে, কারণ পুলিশের মনে হচ্ছে কাল পর্যন্ত যারা আমাকে গালিগালাজ করতো, যারা আমাকে দলদাস টলদাস বলতো, আজ থেকে তো আমি তাদেরই লোক। সেই কারণে 4 মাস ধরে আমি এই ফেরার প্রশান্ত বর্মনকে খুঁজে পাইনি, ধরতে পারিনি, কি আর করা যাবে। এমনিতে তো আমার কিছুই যায় আসেনি, আমি তো জানতামই না প্রশান্ত বর্মন কোথায় রয়েছে। তারপর যখন কলকাতার বুকে সে ড্রাঙ্ক ড্রাইভিং করছিল, তখন ওই লোকজনকে ধাক্কা মেরে চলে যাচ্ছিল, পালিয়ে যাচ্ছিল, তাতেও আমার ধরার খুব একটা কোনো ইচ্ছা টিচ্ছা হয়নি। নেহাত একজন যুবক সামনে চলে এসে ভিডিও করতে লেগে গেলেন, তারপর ফেসবুক লাইভ করে দিলেন, লোকজন নিন্দে করতে শুরু করে দিল যে আরে এ তো সেই অভিযুক্ত প্রশান্ত বর্মন, একে পুলিশ কেন ধরতে চাইছে না? পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে পুলিশ প্রশান্ত বর্মনকে ভয় পাচ্ছে। এইরকম একজন ফেরার অভিযুক্তকে গ্রেপ্তার করতে পুলিশের এত দ্বিধাটা কেন? সেই কারণে আমি ধরতে বাধ্য হলাম। এমনিতে আগে তো আমার কিছু যেত আসতোই না একেবারেই, এখন তো আমার আরোই বেশি কিছু গায়ে লাগে না, কারণ এখন তো আমি আর দলদাস নেই হে, এখন তো আমি হয়েছি চুলবুল পান্ডে। তুমি আশ্চর্য হচ্ছ কেন? তাই যখন খবর আসে যে এই স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের মামলার যে নথিপত্র, সেগুলো আদালত পর্যন্ত এসেই পৌঁছালো না, তদন্তকারী আধিকারিক বা ইনভেস্টিগেটিং অফিসার তিনি সেই মামলার নথিপত্র নিয়ে আদালত পর্যন্ত আসলেনই না, এবং তারপরে অবশ্যই প্রশান্ত বর্মনের জামিন হয়ে গেল, তিনি জামিন পেয়ে গেলেন, 1000 টাকার বন্ডে তিনি জামিন পেয়ে ড্যাং ড্যাং করতে করতে বাড়ি চলে গেলেন। এটা শুনে আপনি আশ্চর্য হচ্ছেন কেন? তারপরে তাই আপনাকে বলে দেওয়া হলো, চিৎকার করে বলে দেওয়া হলো চার্জশিটে নাম নেই, চার্জশিটে নাম নেই, তাহলে পুলিশ কি করবে? চার্জশিটে তো নামটাই নেই। এবং চার্জশিটের প্রথম আর শেষ পাতাটা আপনাকে দেখানো হলো, দেখিয়ে বলা হলো চার্জশিটে নাম নেই, মাঝখানের পাতাগুলোয় কি আছে সেগুলো হাপিস করে দেওয়া হলো, পলাতক হিসেবে প্রশান্ত বর্মনের নাম আছে সেটা হাপিস করে দেওয়া হলো, কিন্তু প্রথম আর শেষ পাতা চার্জশিটের দেখিয়ে সমাজ সংস্কারক যখন বলে দিয়েছেন, তখন তিনি নিশ্চয়ই ঠিকই বলবেন, আর আপনিও সেটা বিশ্বাস করে নিলেন। আপনার কমন সেন্স অন্য কথা বলছে, আপনার বোধ বুদ্ধি অন্য কথা বলছে, আপনাকে সুপ্রিম কোর্ট অন্য কথা বলছে, হাইকোর্ট অন্য কথা বলছে, কিন্তু ওই যে বলা হলো চার্জশিটে নাম নেই। দেখুন, তৃণমূল কংগ্রেসের পাপ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করার জন্য ডবল ইঞ্জিনের সরকারকে আনা হয়েছে, এবং সেখানে প্রথমেই দুজন অ্যাডভোকেট জেনারেলকে আনা হয়েছে। একজন হচ্ছেন হাইকোর্টের অত্যন্ত প্রবীণ আইনজীবী, অত্যন্ত দক্ষ এবং পণ্ডিত আইনজীবী, তিনি হচ্ছেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য, আরেকজন আইনজীবী রাজদীপ মজুমদার। বিল্লদল বাবু শুভেন্দু অধিকারীর নিজস্ব আইনজীবীও ছিলেন, অত্যন্ত কঠিন কঠিন মামলাও সামলেছেন, তিনিও খুব ভালো করেই জানেন যে এই রকম একজন ক্রিমিনালকে আটকে রাখাটা কেন দরকার, যার বিরুদ্ধে এই রকম অভিযোগ রয়েছে তাকে কিভাবে আটকে রাখা যায়। একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার জায়গা কি একেবারেই ছিল না? সেই ব্যবস্থা কি করা গেল না? এবং সে জামিন পেয়ে চলে যাওয়ার পর 48 ঘন্টার মধ্যে নতুন করে কেস সাজিয়ে কোনো রকম ব্যবস্থাও করা গেল না, এবং সে চলে যে গেছে তারপর 48 ঘন্টা কেটে গেছে, এই 48 ঘন্টা ধরে তার উপরে কি পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম নজরদারির ব্যবস্থা করা হয়েছে? তাকে কি চোখে চোখে রাখা হচ্ছে, নাকি আবারও 4 মাস আগে সে যেরকম ফেরার হয়ে গিয়েছিল আবারও বলা হবে সে ফেরার হয়ে গেছে? 4 মাস আগে যেরকম পালিয়ে গিয়ে প্রশান্ত বর্মন তারপর কলকাতার বুকে ঘুরে বেড়াচ্ছিল, সেই রকমই এবারেও দেখতে পাওয়া যাবে। 4 মাস আগে আর 4 মাসের পরের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেখানে কি সত্যিই কোনো বদল আসেনি? এবং সব থেকে মজার বিষয় হচ্ছে, যেদিন রাতে ড্রাঙ্ক ড্রাইভিং এর জন্য প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হলো, সেই দিন পুলিশ জানালো যে ওই স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলাতেও প্রশান্ত বর্মনকে হেফাজতে নেবার জন্য পুলিশ আদালতে আবেদন করতে চলেছে। সেইখানে সেই সমস্ত আবেদন শোনার জন্য বিচারপতি বসে রইলেন, অনেক দেরি পর্যন্ত বসে রইলেন, কিন্তু সেই মামলার নথিপত্র আদালত পর্যন্ত এসে পৌঁছালো না। যেখানে পুলিশ বলছে যে ওই মামলায় প্রশান্ত বর্মনকে হেফাজতে নেবার জন্য আমরা আবেদন জানাবো, সেই আবেদন শোনার জন্য বিচারপতি বসে আছেন, কিন্তু সেখানে তদন্তকারী অফিসার যিনি ছিলেন তিনি নথিপত্র নিয়ে এসে পৌঁছাতেই পারলেন না। এতক্ষণ আমি আপনাকে তথ্যের কথা শোনালাম, এইবার আমি কিছু গুজব নিয়ে কয়েকটা কথা আপনাদের বলতে চাই, কারণ এই গুজবগুলো চারিদিকে ভীষণভাবে ছড়াচ্ছে। গুজবের দাবানল কিন্তু ভয়ঙ্কর হয়, এবং এই গুজবগুলো কিন্তু বর্তমান সরকারের কাজের জন্য অত্যন্ত ক্ষতিকারক। প্রথম কথা হচ্ছে, প্রশান্ত বর্মনের মাথার উপরে কার হাত রয়েছে প্রমাণ ছাড়া সে সমস্ত কথা একেবারেই বলা যায় না। আমিও সেসব কথা বলবো না, কোনো ইঙ্গিতের দিকেও আমি যাব না। তবে একটা কথা যেটা চারিদিকে এখন খুবই ছড়াচ্ছে, সেটা হলো প্রশান্ত বর্মনের মাথার উপরে যার হাত আছে
তাকে নিজেদের হাতে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের সরকার এই মামলাগুলোতে ঢিলা দিয়েছে, প্রশান্ত বর্মনকে বাড়তে দিয়েছে এবং প্রশান্ত বর্মনের মাথার উপরে যার হাত আছে তাকে হাতে রাখার জন্যেই এই বিজেপি সরকারও হয়তো প্রশান্ত বর্মনকে কোনোদিনই হাতে নেবে না। তাই একটা খুনের মতো কাজ করার পরেও, সেই রকম একটা অভিযোগ একজন মানুষের বিরুদ্ধে ওঠার পরেও সে খালি হাত পায়েই বেরিয়ে যাবে, যদি না সে আবার একটা ড্রাঙ্ক ড্রাইভিং কলকাতার বুকে করে, আবার কাউকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার যদি সে চেষ্টা না করে, আবার যদি কেউ একটা ভিডিও করতে শুরু করে না দেয়, অবশ্য সেইভাবে ভিডিও টিডিও করে আবার যদি ধরিয়ে দেওয়াও হয় তাতেও বা লাভ কি হবে। এবং এইবার আসি দ্বিতীয় যে গুজবটা ছড়াচ্ছে সেই কথায়। দেখুন, পূর্বতন সরকারের আমলে আমরা দেখেছি দুরকম মিডিয়া পশ্চিমবঙ্গে ছিল। এক হচ্ছে যাদের শব্দবন্ধটা খুব খারাপ হলেও আমি বলছি, এক যাদের বলা হতো চটিচাটা মিডিয়া, আর এক হচ্ছে গদি মিডিয়া। এবং তারই সঙ্গে একটা বিকল্প জায়গা ছিল, একটা অল্টারনেটিভ স্পেস। সেখানে বেশ কিছু মানুষজন উঠে এসেছিলেন যারা পূর্বতন সরকারের প্রত্যেকটা ভুলকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, প্রতিটা দুর্নীতি নিয়ে তারা সরব হয়েছেন, প্রত্যেকবার সমালোচনা করেছেন যেখানে পূর্বতন সরকারের সমালোচনা করার দরকার ছিল। এইবার সরকার বদল হওয়ার পর, পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পর দেখতে পাওয়া যাচ্ছে দুপক্ষের মিডিয়া আর পশ্চিমবঙ্গে নেই। মানে চটিচাটা মিডিয়া যারা ছিল তারাও গদি মিডিয়া হয়ে গেছে, আর অল্টারনেটিভ স্পেসে যারা ছিলেন তারা দাবি করতে শুরু করেছেন যে এই সরকারকে তো আমরাই আনলাম, আমিই তো এই সরকারকে ক্ষমতায় এনেছি, আর এই শাসক দল বিরোধী থাকার সময় আমার পাশে থেকেছে, আমার মামলায় সাহায্য করেছে, আমি তারপরে এই সরকারকে আনতে সাহায্য করেছি, আমি এখন এই সরকারের সঙ্গে বেইমানি করব কেন, আমি এই সরকারের বিরুদ্ধে অন্যরকম কথা বলবো কেন? 200-র বেশি আসন এবং সবাই যদি তাবেদার হয়ে যায় তাহলে তো দিনকে দিন বলতেও অসুবিধা হবে এরপর। দেখুন, বিষয়টা হচ্ছে সরকারের পাশে থাকা অবশ্যই জরুরি, নতুন সরকার তাদের সময় দেওয়াও অবশ্যই জরুরি, সরকারের ভালো কাজের প্রশংসা করা, সরকার যখন ভালো ভালো নীতি পলিসি গ্রহণ করবে সেই সমস্ত কথা মানুষের সামনে পৌঁছে দেওয়া, এগুলোও অবশ্যই জরুরি। কিন্তু তারই সঙ্গে গঠনমূলক সমালোচনারও একটা জায়গা কিন্তু থাকার দরকার। গঠনমূলক সমালোচনার জায়গাটা যদি হারিয়ে যায় তখনই কিন্তু চার্জশিটে নাম ছিল না, সুপ্রিম কোর্ট কিছুই জানে না, হাইকোর্ট কিছুই বোঝে না, এই ধরনের সব কথাবার্তা এগিয়ে আসে, সামনে উঠে আসে। আমি আজকের পর্বটা শেষ করব সেই কারণে বিজেপির একজন অন্যতম মহিরুহ লালকৃষ্ণ আডবাণীর একটি কথা দিয়ে। আপনারা জানেন যে এমার্জেন্সি আমাদের দেশের ইতিহাসে অন্যতম একটি কালো অধ্যায়, এবং সেই সময় গুটি কয়েক সংবাদ মাধ্যম ছাড়া কেউ কিন্তু বিরোধিতা করতে এগিয়ে আসেনি। সরকারি দাক্ষিণ্যের লোভে, সরকারি বিজ্ঞাপনের লোভে, সুযোগ সুবিধা পাওয়ার লোভে। এবং সেই সময় সেই সমস্ত সংবাদ মাধ্যমকে উদ্দেশ্য করে লালকৃষ্ণ আডবাণী বলেছিলেন যে সংবাদ মাধ্যমকে তো ঝুঁকতে বলা হয়েছিল, আপনারা তো মাটিতে শুয়ে পড়ে একেবারে গড়াগড়ি দিতে শুরু করেছেন। সব শিয়ালের যদি এক রা হয়ে যায় তাহলে তো খুব মুশকিল। তাই গঠনমূলক সমালোচনার ভারটা না হয় আমিই নিলাম। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।